গুড ইভিনিং সবাইকে। আজ হলো 14 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মন্ত্রী কৌশিকের নির্দেশে ভুলবদল মেডিকেলের, বন্ধ কমার্শিয়াল গাড়ির পার্কিং, রোগীর সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরকে বাণিজ্যিক যানবাহনের দাপট থেকে মুক্ত করতে তৎপর হয়েছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। একই সঙ্গে অপ্রয়োজনীয় লোকের মেডিকেলের ভিতরে অবাধ আনাগোনা রুখতেও পদক্ষেপ করার কথা বলেছেন তিনি। গত 17 জুলাই মেডিকেলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে নিয়ম দুটি চালু করার নির্দেশ দিয়েছিলেন কৌশিক রায়। কী নিয়ম? মেডিকেলের ভিতরে কোনো ধরনের কমার্শিয়াল গাড়ি পার্ক করে রাখা যাবে না। দ্বিতীয়ত, চিকিৎসা করাতে এবং ভর্তি হতে আসা রোগীর সঙ্গে একজন ব্যক্তি অ্যাটেন্ডেন্ট হিসাবে থাকতে পারবেন। পাস সংগ্রহ করে তাকে যেতে হবে রোগীর পাশে। মন্ত্রীর বৈঠকের পর 3 সপ্তাহ হলো নিয়ম কার্যকর হয়েছে মেডিকেলে। নিয়ম কার্যকর করতে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রবেশপথে লাগানো হয়েছে বিজ্ঞপ্তির সাইনবোর্ড। ভেতরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং ইমার্জেন্সির দিকে যাবার পথে বসানো হয়েছে ড্রপ গেট। দড়ি টানা ড্রপ গেট বসানো হয়েছে ওপিডির দিকে এবং মূল হাসপাতাল বিল্ডিংয়ে যাবার রাস্তার সামনে। 3টি ড্রপ গেটে 24 ঘন্টার জন্য শিফটের ভিত্তিতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। হাসপাতালের সুপার ডক্টর বিকাশ শান্ডিল্য জানিয়েছেন, কমার্শিয়াল ভেহিকল যেমন অ্যাম্বুলেন্স, অটো, ই রিক্সা, মাদারি গাড়ি ইত্যাদিতে করে রোগী নিয়ে আসার পর নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়ে 15 মিনিটের মধ্যে চত্বর ছেড়ে বেরিয়ে যেতে হবে। 15 মিনিটের পরও যদি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাহলে আগামীতে ধার্য করা হবে ফাইন। ডক্টর বিকাশ শান্ডিল্য জানান, একজন রোগীর সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট নিয়মটি চালু করতে শিশু ও প্রসূতি হাসপাতালে ঢোকার সিঁড়ির মুখে লাগানো হয়েছে নতুন গ্রিলের গেট। গেটের বাঁদিকের কাউন্টারে ইস্যু করা হচ্ছে অ্যাটেন্ডেন্ট পাস বা কুপন। ওই গেটে অ্যাটেন্ডেন্টদের পাস চেক করে তবেই ভিতরে রোগীর কাছে যেতে দিচ্ছেন নিরাপত্তা রক্ষীরা। নিয়মটি কার্যকর হয়েছে আইসিইউগুলির সামনেও। সুপার বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন মতো গোটা হাসপাতালেই চালু হবে এই নিয়ম। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, রোগীকে বাড়ির লোক বা আত্মীয়রা দেখতে চাইলেও ওই পাস নিয়ে যেতে হবে একজন একজন করে। এদিকে বৃহস্পতিবার মেডিকেল হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেছে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের তৎপরতা। ইমার্জেন্সির রাস্তায় নিরাপত্তা রক্ষীরা বাইরের দিক থেকে আসা সব অটোকে গুড়িয়ে দিচ্ছেন বাঁশি বাজিয়ে। যারা ভেতরে রোগী নিয়ে যাচ্ছেন তাদেরও 15 মিনিটের মধ্যে বেরিয়ে আসতেই হচ্ছে। তবে এই নিয়ম মেনে নেননি স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা। তাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কয়েকটি অ্যাম্বুলেন্স ভেতরে সবসময় পার্ক করে রাখার অনুমতি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ রাজি হননি। বিকল্প হিসেবে চালকদের বুথ বা বুকিং কাউন্টার খুলতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই কাউন্টারে এসে সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারবেন। কিন্তু খবর হলো এই রফাসূত্র মানতে চাইছে না চালকরা। হাসপাতালের সুপার জানিয়েছেন, মেডিকেলে ঢোকার পর সামনে যে লম্বা রাস্তা রয়েছে সেখানে বাঁ পাশে ব্যক্তিগত যানবাহন যেমন মোটর বাইক, স্কুটি ইত্যাদি পার্ক করে রাখার অনুমতি রয়েছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের যানবাহন রাখার নির্ধারিত জায়গা করা হয়েছে ওপিডি বিল্ডিংয়ের পাশে। আপাতত এই নিয়ম কিছুদিন চালিয়ে এতে কতটা সুফল পাওয়া যায় সেটাই দেখতে চাইছে কর্তৃপক্ষ। তবে কমার্শিয়াল ভেহিকল সরিয়ে দেওয়ায় মেডিকেলের ভিতরের পরিবেশ পাল্টেছে বলে মন্তব্য করেছেন নিবারানী সিনহা নামের এক মহিলা, যিনি রোগী নিয়ে 1 সপ্তাহ ধরে রয়েছেন মেডিকেলে। তিনি বলেছেন, গাড়ি সরিয়ে দেওয়ায় এখন আরামে হাঁটাচলা করা যাচ্ছে। অপরদিকে বরাকের সড়ক উন্নয়নের 7 প্রকল্পের প্রস্তাব, বৈঠক গাডকারি পরিমলের। বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে 7টি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির কাছে পেশ করলেন শিলচরের সাংসদ বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শিলচর লোকসভা কেন্দ্র ও সংলগ্ন বরাক উপত্যকার সড়ক পরিকাঠামোর বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে সাংসদ শুক্লবৈদ্য বলেন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা শুধু যাতায়াতের সুবিধাই বাড়ায় না, বরং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বরাক উপত্যকার মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে
এই সড়কগুলির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পেশ করা প্রস্তাবের মধ্যে রয়েছে NH-39 শিলচর মেডিকেল কলেজ থেকে দুয়ারবন্দ বাজার পর্যন্ত প্রায় 22 কিলোমিটার সড়ক 4 লেন করা। এই সড়ক সম্প্রসারিত হলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালগামী অ্যাম্বুলেন্স রোগী, শিলচর NIT ও আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ যাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ হবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও NH-306 এর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার অংশ 4 লেন করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এই গুরুত্বপূর্ণ করিডোরটি সম্প্রসারণ করা হলে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। NH-37 এর ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর ISBT পর্যন্ত প্রায় 6 কিলোমিটার অংশ 4 লেন করার প্রস্তাবও বৈঠকে তুলে ধরা হয়। এই অংশের উন্নয়নের মাধ্যমে শহরের অন্যতম ব্যস্ত সড়কে যানজট কমার পাশাপাশি স্থানীয় যাত্রী ও গণপরিবহন ব্যবস্থার গতি ও নিরাপত্তা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে। শিলচর শহরের যানজট কমাতে অন্নপূর্ণা ব্রিজ থেকে NH-27 এর ডলুবাজার পর্যন্ত প্রায় 12.65 কিলোমিটার দীর্ঘ নতুন গ্রিনফিল্ড অ্যালাইনমেন্ট বা বাইপাস নির্মাণের প্রস্তাবও পেশ করা হয়েছে। এই সড়ক তৈরি হলে ভারী পণ্যবাহী যানবাহন শহরের অভ্যন্তর দিয়ে চলাচল না করে বিকল্প পথে যেতে পারবে। ফলে শহরের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উপর চাপও হ্রাস পাবে। এর পাশাপাশি SH-38 এর তারাপুর END কলোনি থেকে কালাইন পর্যন্ত প্রায় 28.5 কিলোমিটার সড়ক 4 লেন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সড়কটি উন্নীত হলে যানজট ও পাশাপাশি দুর্যোগের সময় জরুরি পরিষেবা ও উদ্ধার কার্য পরিচালনায় যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর হবে বলে সাংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। বৈঠকে NH-37 এর কাশীপুর রুটের প্রায় 13 কিলোমিটার অংশ উন্নীত করার প্রস্তাবও পেশ করা হয়। সড়কটি সম্প্রসারণের মাধ্যমে কৃষি পণ্যবাহী যানবাহন, স্কুল কলেজের ছাত্রছাত্রী, দৈনিক যাত্রী এবং শ্রমজীবী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইভাবে NH-37 এর রংপুর রুটের প্রায় 12 কিলোমিটার সড়ক উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। ঘনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর এই এলাকার সড়ক পরিকাঠামো উন্নত হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এদিনের বৈঠকে 2017-18 সালে জাতীয় মহাসড়ক হিসেবে উন্নীত করার জন্য যেসব সড়ক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলির বর্তমান অবস্থাও কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনেন পরিমল শুক্লবৈদ্য। সংশ্লিষ্ট প্রকল্পগুলির প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি সাংসদের উত্থাপিত বিষয়গুলি মনোযোগ দিয়ে শুনেন এবং বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার সমস্যাগুলির প্রতি গুরুত্ব আরোপ করেন। অপরদিকে নিবিয়া বাজারে 10 দিনের সময় দিয়ে প্রশাসনের উচ্ছেদ নোটিশ। নিবিয়া বাজার এলাকা ও PM শ্রী বুদন স্কুলের সামনে পূর্ত সড়ক ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকান এবং ডাম্পিং সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রামকৃষ্ণনগর উপজেলা প্রশাসন। বাজার ও বিদ্যালয়ের সামনে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান ও ইট বালু পাথরের ডাম্পিং ফুটপাথকে দখল করে রাখায় ছোট হয়ে পড়েছিল সড়কটি। এতে পথচারী এবং যানবাহন চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছিল দীর্ঘদিন থেকে। এ নিয়ে বুদন স্কুলের পক্ষ থেকে রামকৃষ্ণনগর উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানানো হয়েছিল। গত বুধবার বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বুদন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার অন্তরা পাল। এরপর বৃহস্পতিবার রাতাবাড়ি পুলিশ আধিকারিকের নেতৃত্বে CRPF বাহিনী নিয়ে নিবিয়া যান রামকৃষ্ণনগর সার্কেলের কর্মী দেবজ্যোতি নন্দী, পূর্ত বিভাগের পক্ষে আব্দুল কাইয়ুম ও আব্দুল কাইয়ুম চৌধুরী সহ একদল। সমজেলা প্রশাসন বাজার এলাকার অস্থায়ী ব্যবসায়ী ও যারা ফুটপাত ব্যবহার করে ডাম্পিং করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে আগামী 10 দিনের মধ্যে ফুটপাতকে দখলমুক্ত করার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি ফুটপাত ও সড়কের অংশ নিজে থেকে খালি না করা হয় তাহলে পরবর্তীতে উপজেলা ও প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানানো হয়। অপরদিকে জলবায়ু পরিবর্তনে স্পর্শকাতর জেলার শীর্ষে শ্রীভূমি। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব পড়েছে আসামে। দেশের 25টি সর্বাধিক জলবায়ু পরিবর্তনজনিত অতি স্পর্শকাতর জেলার মধ্যে 15টি আসামে। আর সারা দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনে
সবচেয়ে স্পর্শকাতর জেলার শীর্ষে রয়েছে বরাক উপত্যকার শ্রীভূমি জেলা। লোকসভা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে আসামের 24টি জেলাকে অতিমাত্রায় বন্যা ও খরাপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি বন্যায় বিধ্বস্ত শিবসাগর, চোরাইদেউ এবং গোলাঘাট জেলাকেও বন্যা ও খরাপ্রবণ জেলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যবাসীর জন্য অত্যন্ত উদ্বেগজনক এই তথ্য সংসদে প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভার যোরহাটের সাংসদ গৌরব গগৈর এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত হয়েছে বরাক উপত্যকার শ্রীভূমি জেলা। কোন পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা এই তালিকায় শীর্ষে রয়েছে তার বিস্তারিত অবশ্য নিজের লিখিত জবাবে জানাননি কেন্দ্রীয় মন্ত্রী। আসামে জলবায়ু পরিবর্তনের প্রভাব এতটাই বেশি পড়েছে যে এই ক্ষেত্রে দেশের মধ্যে আসাম পঞ্চম স্থানে রয়েছে। রাজ্যের 24টি জেলাকে অতি উচ্চ বন্যা ও খরার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি 11টি জেলা বন্যা ও খরা উভয় বিপদের সম্মুখীন বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। মন্ত্রী জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ রাজ্য ও জেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হতে পারে এমন বিপদ নিয়ে পর্যালোচনা করছে। প্রতিবেদনে 0.62 জলবায়ু দুর্বলতা সূচকের সঙ্গে আসামকে দেশের পঞ্চম সর্বাধিক স্পর্শকাতর রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে দেশের 25টি সর্বাধিক জলবায়ু পরিবর্তন প্রবণ জেলার মধ্যে 15টি আসামে অবস্থিত। এই ক্ষেত্রে 0.753 সূচকের করিমগঞ্জকে দেশের সর্বাধিক স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।